নিচে হলো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। 4 নম্বর 0 to pi x cos to the power 4 x into dx। আর 5 নাম্বার তো আমরা একটা করলামই কালকে, গতকালে এই অঙ্কটা করছি আমরা। 0 to 1 x to the power 6 √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dx। 6 নাম্বার 0 to 1 x to the power 5 √1 plus x square divided by 1 minus x square into dx। আমরা চেষ্টা করব এই অঙ্কগুলো করার জন্য। এই 6টা অঙ্ক করবা গামা বিটা ফাংশন থেকে, এইগুলা করা অঙ্ক আছে বইয়ের মধ্যে, ঠিক আছে? আমি একটা দেখাইছি কালকে, গতকাল 5 নাম্বারটা দেখাইছি, আজকে দেখাবো 1 নাম্বার। লেখা হয়েছে সবার? এগুলো ভালো করে অ্যাসাইনমেন্ট আকারে সাজাইবা। ওই যে এই বইয়ের মধ্যে এগুলো করা আছে, ম্যাথমেটিক্যাল মেথড আর ম্যাথমেটিক্যাল আবু ইউসুফের। তোমাদের বই কিন্তু রেফারেন্স দেওয়া আছে দাস মুখার্জির, ঠিক আছে? ওইটা খুব শর্ট, ওইটা বললে কিছু বুঝবা না, এই কারণে এইগুলো করা আছে। এই অঙ্কগুলোই দাস মুখার্জির এক্সারসাইজে করা আছে, ঠিক আছে? এক্সারসাইজ আছে, এক্সাম্পলে না। আর আবু ইউসুফের এক্সাম্পল এইগুলো আছে। সলিউশন 1, 1 নাম্বারটা আমরা সলিউশন করে দেখাই কীভাবে সলিউশন করে। আমি একটা দেখাবো, বাকি যদি তোমরা যেহেতু করা আছে এগুলো তোমরা করবা। আমরা লিখবো লেট I ইকুয়াল টু, অর্থাৎ গিভেন ইন্টিগ্রাল ইকুয়াল টু 0 to π/6। এখানে দেওয়া আছে cos to the power 6 thrice x, আর কি দেওয়া আছে sin 6x whole to the power 4 into dx, এটা দেওয়া আছে। দেখো আমরা sin 6x এটা 2 into 3x লিখতে পারি না? আমরা ত্রিকোণমিতির একটা সূত্র শিখছিলাম যে 2 sin a ইন্টু cos a ইকুয়াল টু হলো sin twice a। এটা হলো সূত্র, ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা ফ্রম ইন্টারমিডিয়েট, ঠিক আছে? তাহলে সেই ফর্মুলাটা যদি আমরা এখানে মানে ভাঙাই তাহলে কি দাঁড়ায় যে cos to the power 6 thrice x, এটার আমরা এইভাবে লিখতে পারি 2 sin thrice x ইন্টু cos thrice x। পারি কি না পারি বলো? এই যে 6x যেটা আছে এটার আমরা এইভাবে লিখতে পারি না 2 ইন্টু thrice x। এইটার যদি আমরা a মনে করি, এটার যদি আমরা a মনে করি তাহলে sin twice হলো না? তাহলে 2 sin a ইন্টু cos এর সূত্র হইল হোল টু দি পাওয়ার 4 ইন্টু dx। আমরা বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছো ফর্মুলাটা? sin twice এর সূত্র, sin 6x আছে 2 ইন্টু thrice x লেখা, আমরা সেটাকে কনভার্ট করলাম। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, এই যে পাওয়ারটা এই সবগুলা নাম্বারের উপরেই তো কত পাওয়ার 4, তাহলে এটা কিভাবে লেখা যায় বলো? তাহলে এটা এইভাবে লেখা যায় কি না বলো? দেখো cos to the power 6x 6 thrice x 2 to the power 4, তার মানে কত 16। 2 to the power 4 মানে 16 না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 না? 2 to the power 4 মানে 16, বাইরে লিখে বললাম 16টা কনস্ট্যান্ট। আর এখানে সাইনের রূপে পাওয়ার কত বলো? sin to the power 4 thrice x, তারপরে cos to the power 4 thrice x into dx লেখা যায় না? যায় না? যায় যায়। আমরা একটা অঙ্ক ভালো করে বুঝি। তাইলে আমরা এখন গুণ করি, বেসগুলা সব এক, তাইলে গুণ করলে কি হয় বলো? তাহলে দেখো এখানে হইলো cos to the power 6 thrice x, আর এখানে হইলো cos to the power 4, তার মানে cos to the power কত হয় 10 আমরা লিখতে পারি কিনা বলো? ইন্টু sin to the power 4 thrice x into dx, আমরা এতটা লিখলাম। তাইলে দেখো এখন আমরা যে ফর্মুলা শিখছিলাম
আমরা গামা বিটা ফাংশন থেকে যে ফর্মুলাটা শিখছিলাম এরকম ছিল 0 to π/2 ইন্টু সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx x আছিল x ইন্টু dx π/2 আছিল এখানে কি আছে π/6 তাহলে তো এটা লেখা যাবে না ফর্মুলা লেখা যাব তাইলে আমরা আবার দেখো এখানে আছিল শুধু x এখানে আছে থ্রাইস x তাহলে এই থ্রাইস x এ ডিস্টার্ব করতেছ না এই কারণে আমরা ডিস্টার্বিং এলিমেন্টস আমরা উই উইল এলিমিনেট z ইকুয়াল টু লিখবো আমরা থ্রাইস x ইকুয়াল টু আমরা z লিখব থ্রাইস x এর মান ধরলাম z ইকুয়াল টু থ্রাইস x ওকে তাইলে dz এর মান কত এখান থেকে বলো dz ইকুয়াল টু হলো 3 ইন্টু dx তাইলে 1/3 ইন্টু dz ইকুয়াল টু dx কারণ হলো মেথড অফ সাবস্টিটিউশন আমরা ব্যবহার করব এখন dx আছে dx এর মান আমরা বার করলাম এখন যেহেতু ধরলেই কি হইব লিমিট চেঞ্জ তাহলে লিমিটটা কি হবে যে ইফ x এর কয়টা লিমিট দেওয়া আছে এখানে দুইটা ইফ x ইকুয়াল টু 0 দেন x এর মান 0 বসাইলে z ইকুয়াল টু কত হয় z ইকুয়াল টু 0 হয় ইফ x এর মান যদি আমরা আর কাছে π/6 তাহলে x এর মান π/6 বসাইলে z এর মানটা কত হয় π/2 হয় π/2 হয় তাই না তাইলে আমরা কি পাইলাম সুতরাং i ইকুয়াল টু কি দাঁড়াইলো যখন 0 0 হয় যখন π/6 তখন হলো π/2 দেখো এই যে π/6 আছিল π/6 এর জায়গায় π/2 বসাবো না π/2 তার মানে cos টু দি পাওয়ার কত 10 ইন্টু z sin টু দি পাওয়ার 4 ইন্টু z ইন্টু dz/3 কারণ হলো dx এর মান হলো dz/3 মানগুলো বসাইলাম হ্যাঁ ও 16 সরি তাহলে 16টা তো আমাদের আগে থাকতেই হবে তাই না তাইলে আমরা এখানে লিখতে পারি এরকম 16/3 সাদায় লিখি আমরা সাদায়া 0 to π/2 সাইনের জায়গায় লিখবো আমরা সাইন টু দি পাওয়ার 4 z ইন্টু কস টু দি পাওয়ার 10 z ইন্টু dz দেখো এখন এই ফর্মুলার সাথে এটার মিল আছে কিনা বলো মিল আছে মিল থাকলে আমরা এখন ওই ফর্মুলাটা খালি শুধু লিখবো তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা হলো এটা এরকম 16/3 তো আছে কনস্ট্যান্ট এটা হলো 4 যোগ 1 ডিভাইডেড বাই 2 গামা 10 যোগ 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই কত 2 ইন্টু গামা 4 যোগ 10 যোগ 2 ডিভাইডেড বাই 2 দেখো আমরা যা লিখলাম আমরা আগে যে ফর্মুলা গত ক্লাসে যে প্রমাণ করছি দুই তিন ক্লাস আগে আমরা সেটা ঠিক আছে কিনা বলো ঠিক আছে আমি কি কোনো রং জিনিস লিখলাম না ঠিক আছে ঠিক আছে তাইলে আমরা এখন ওইটাকে আমরা আমরা কিভাবে মানে গামা ফাংশন ইউজ করিয়া গামা n+1 এর সূত্র ব্যবহার করিয়া আমরা ওইটাকে কি লিখতে পারি বলো সুতরাং i ইকুয়াল টু 16/3 এটা তো আছেই তাইলে ওইটাকে আমরা ভাঙাবো 5/2 গামা 5/2 তাহলে এটা এরকম হইলো গামা 5/2 ইন্টু গামা তারপরে কত 11/2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা তাহলে কত না আমরা 14 না তো 14/2 16 হ্যাঁ ঠিক আছে 16/2 মানে গামা 8 তাইলে এখন আমরা ভাঙাই তাহলে আমরা এখন যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাম বলো 5/2 এর আমরা কত লিখবো বলো 5/2 মানে হলো 3/2 গামা হাফ গামা হাফ তাই না আর 11/2 এর কেমনে ভাঙাবো আমরা 9/2 7/2 এক করে কই মাইব 5/2 3/2 হাফ গামা হাফ দেখো ঠিক আছে কিনা নাই সবাই বুঝছো নাকি বলো আচ্ছা তারপরে নিচেরটা আমরা ভাঙামো এটা হলো গামা 8 মানে ফ্যাক্টোরিয়াল 7 এই ছেলে বলো গামা 8 মানে কত
ফ্যাক্টরিয়াল 7 এই যে সূত্র খাটাইলাম আমরা 7 + 1 = এটা আমরা সূত্র জানি এরকম যে গামা n + 1 = ফ্যাক্টরিয়াল n সূত্র জানি না আমরা প্রমাণও করছি আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা 7 রে ভাঙাইবো ফ্যাক্টরিয়াল 7 রে ভাঙাইলে কত হইব 7 6 5 4 3 2 1 এখন তোমরা বলো এটা কি পারবা না পারবা না তাহলে সিম্পলিফিকেশনটা করলে করবা হ্যাঁ না এটা তো গুণ দিছি আমি গুণ ডট দেওয়া বোঝাইছে এটার সাথে এটা মাল্টিপ্লাই তুমি যদি গুণ দাও তোমার কেউ না করবে না গুণ দিলেও তোমার কেউ না করবে না গুণ দেয় ওই গুণ দেয় এইটা হইলো অ্যালজেব্রার গুণ আর ওই গুণ হইলো এই যে ক্রস চেন ওই হইলো অ্যারিথমেটিক গুণ তাই না ঠিক আছে আর কম্পিউটারের গুণ হইলো এটা কম্পিউটারের গুণ হইলো স্টার তাইলে এইটা সমান সমান কত নিরাদল হইলো আল্লাহ জানে বলো কত রেজাল্ট একটা পাই হবে উপরে কত 3 পাই বাই 5 পাই ডিভাইডেড বাই 256 3 পাই বাই 256 পাইটা করতে আসলো এই যে এখানে গামা হাফের মান হলো √/π এই গামা হাফের মান হলো √/π অথবা গামা হাফ হোল স্কয়ার এটা মান হলো পাই আর এটা হলো বাকি হলো সিম্পলিফিকেশন তাহলে এই গামা বিটা ফাংশনে যে 6টা অঙ্ক লিখলাম এইগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে তোমাকে যদি এইটা ইভালুয়েট করতে বলে 0 to π শুধু মনে করে এরকম আছে cos to the power 4x into dx আছে এটা পারবা এরকম বললো ইভালুয়েট শুধু এটারে বললো ইভালুয়েট করো ইভালুয়েট দিস তাইলে আমরা লিখবো i = এটা 0 to π into cos to the power 4x into dx লিখতে পারি না আমরা এটার আমরা এইভাবে লিখতে পারি না বলো এখানে লিখলাম 2 into π/2 into cos to the power 4x into sin to the power 0x into dx এটা আমরা পারি না ঠিক আছে তাইলে এইটা এই যে এই 2 যে সামনে এসে পড়ে আমরা একটা প্রপার্টিজ পড়ছিলাম মনে আছে তাইলে এইটার আমরা এইভাবে লিখতে পারি যে sin to the power 0x into cos to the power 4x into dx পারি না তাই না এটাও আমরা একটা ফর্মুলা ওই যে 0 to n এনটা সামনে নিয়ে আসলাম প্রপার্টিজ অফ ফুরিয়ার সিরিজ 3 নম্বর না 4 নম্বর প্রপার্টিজটা ছিল তাইলে এখন এইটার সূত্রটা কি বলেন এটার সূত্র গামা বিটা ফাংশন তো শিখছি না 0 + 1 divided by 2 gamma 4 + 1 divided by 2 whole divided by 2 into gamma 0 + 4 + 2 whole divided by 2 তাইলে এটা সমান হইলো 2 এই 2 আর এই 2 এ কাটা আর এই 2 লিখলাম না থাকে এখানে গামা হাফ গামা 5/2 আর নিচে থাকে কত 6 গামা 3 তাইলে আমরা এটার এখন ভাঙাই এটারে গামা হাফ তো এটার ভাঙামুখ এটা তো গামা হাফই আছে এটা মানে কি বলো 3/2 হাফ গামা হাফ ডিভাইডেড বাই 3 আছে তার মানে 2 into 1 তাই না তাইলে এখন বলো কত হয় একটা হলো 3π/8 এটা হলো আনসার 3π/8 হ্যাঁ গামা হাফ এই দুইটার মান হলো পাই আর 3 2 × 4 4 × 8 এটা নিচে পড়বো না আবার তাহলে 3π/8 আনসার এটা হলো রিডাকশন ফর্মুলাটা প্রমাণ করছে ওয়েলির একটা সূত্র এখন আজকে যে চ্যাপ্টার এটা হলো নতুন চ্যাপ্টার এটার নাম হলো এরিয়া কিভাবে নির্ণয় করে ডিটারমিনেশন অফ এরিয়া ডিটারমিনেশন অফ ডিটারমিনেশন অফ এরিয়া
ডিটারমিনেশন অফ এরিয়া, এরিয়া কিভাবে বাইর করে, এটা নতুন চ্যাপ্টার, ঠিক আছে। সেটা হইল যে এটা একটা কার্ভ, এটা একটা কার্ভের সমীকরণ, কার্ভের সমীকরণ। এখানে এক্স ইকুয়াল টু এ, কারণ ওয়াই অক্ষের মনে আছে ইন্টারমিডিয়েটে পড়ছিলা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি বলতো? এক্স ইকুয়াল টু এ, এরকম ছিল। ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ এক্স ইকুয়াল টু এ, আবার এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। ইন্টারমিডিয়েট আমরা পড়ছি না বোকারা, পড়ছি। তা সেই রকম এখানে অর্থাৎ এখান থেকে এখানে হলো 0 0, এখানে হলো 0 0, আর এখান থেকে এইটুকুর দূরত্বটা হলো এ, ঠিক আছে। এক্সের মান হলো এখানে এক্স ইকুয়াল টু হলো এই দূরত্বটা এখান থেকে এ, এটা হইল এটা হইল ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। আবার আরেকটা মনে করো এখানে একটা সরলরেখা আছে, এখানে এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব বি, এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ এইটা কোন অক্ষের সমান্তরাল? এইটাও ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। আমি একদম সহজভাবে তোমাদেরকে জিনিসটা বুঝাইতেছি, ঠিক আছে। তাইলে এই যে একটা কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, একটা কার্ভ, ঠিক আছে। তাইলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ, এইটুকুর দূরত্ব হইল বি মাইনাস এ, তাই না? আচ্ছা, তাইলে এই যে ক্ষেত্রফল, এই যে একটা এটা একটা ক্ষেত্র তৈরি হয়েছে না, কার্ভগুলা দিয়ে আবদ্ধ হইয়া একটা ক্ষেত্র তৈরি হয়েছে না, এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। সেটার ফর্মুলা কি? ফর্মুলা এরিয়া, প্রস্থ রাখার সূত্রটা মানে কি, সহজটা কি? এটা হলো এ টু বি ওয়াই ডিএক্স। এরিয়া বার করার সূত্র হইল যে আমরা এক্সের দুইটা লিমিট, এই যে এক্সের হলো এ, এক্সের মান এইটা বড় না এইটা বড় বলো? বি বড়। তাহলে এইটা হলো আপার লিমিট আর এক্স হলো এ, এটা হলো লোয়ার লিমিট। আর কার এরিয়া বার করতেছি? এই যে এইটুকের এরিয়া, এই কারণে এটা হলো এফ অফ এক্স ডিএক্স অথবা ওয়াই ডিএক্স, আমরা যাই লিখি না কেন। আচ্ছা, এইটা হলো একটা এরিয়া বাইর করার একটা সূত্র, এরিয়া বাইর করার একটা সূত্র। এটা হলো নাম্বার 1, 1 নম্বর ই দিয়ে আমরা করলাম। এখন মনে করো যদি ওয়াইল লিমিট দেওয়া থাকে, তাইলে মনে করো দেওয়া আছে ওয়াইল লিমিট, তার মানে এখন আমরা এখানে আমরা যদি ওয়াইল লিমিট দেওয়া থাকে, মনে করো এখানে আছে এরকম, এটা হলো কার, এটা হলো ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি, নাকি ওয়াই ইকুয়াল টু বি। আরেকটা মনে করো ওয়াই ইকুয়াল টু, এখন মনে করি ওয়াই ইকুয়াল টু সি, মনে করি আমরা সি, আর এইটা মনে করি ওয়াই ইকুয়াল টু ডি। এবং কার্ভের সমীকরণটা যদি এরকম হয়, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, ঠিক আছে। কার্ভের সমীকরণটা হলো এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে তোমার এরিয়ার সূত্র কি? এরিয়া ইকুয়াল টু হলো ওয়াইয়ের মান, আচ্ছা এখানে হলো সি টু ডি এক্স ডিওয়াই, ফর্মুলা হলো এক্স ডিওয়াই। এরিয়া নির্ণয় করা ফর্মুলা লিখলাম আমরা দুইটা, এরিয়া বাইর করার সূত্র লিখলাম। ভালো করে দেখো জিনিস দুটা, ভালো করে দেখো, ভালো করে দেখো যে এরিয়া কিভাবে নির্ণয় করে। ডিটারমিনেশন অফ এরিয়া অফ এ প্লেন কার্ভ, ডিটারমিনেশন অফ এরিয়া অফ এ প্লেন কার্ভ। এটার ম্যাথমেটিক্যাল, এটার থিওরিটিক্যাল, এটার থিওরিটিক্যাল লেখাটা এরকম হবে, দেখো দ্য এরিয়া, দ্য এরিয়া, দ্য এরিয়া bounded by the curve, bounded, the area bounded by the curve, the area bounded by the curve। কার্ভের সমীকরণ দেওয়া আছে x equal to y, না এটা, the x equal to f of y, the area bounded by the curve x equal to ay,
the axis AXI, the axis of y and the axis of y and two abysses মানে দুইটা বুজ abysses মানে কুটি and two a b s c I double s a e abysses at y equal to c and y equal to d by the definite integral, by the definite integral, by the definite integral data c to d y x dy, x of dy by the definite integral তো আর যদি আমরা এইটা বলি তাহলে কি বলবো বলো আমরা এইটা বলতে চাই তাহলে কি লিখবো আমরা এই লেখাতে একই তাই না জাস্ট খালি ওই কার্ভের সমীকরণটা ভিন্ন এখানে একটা ইন্টারভেল আছে না এই যে এখানে একটা ইন্টারভেল আছে এটা কি এক্সিস বলো তো এটা হলো এক্স এক্সিস তাই না অর্থাৎ এক্স এক্সিস এবং y ইকুয়াল টু f of x এই দুইটা রেখা ধারা এবং x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু b এই দুটি রেখা দ্বারা একটি আবদ্ধ ক্ষেত্র হয়েছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হইল a to b f of x dx অর্থাৎ the area bounded by the curve y equal to f of x and the x axis and the ordinate x equal to a and x equal to b is defined by the definite integral এটা হইল y এর লিমিট আর এটা হইল x এর লিমিট এই কারণে a to b f of x dx ফর্মুলা ঠিক আছে এখন কত হইল যে আমাদের এই সব জানার আগে এই এরিয়া বাইর করার আগে আমাদের জানতে হবে যে নেচার অফ সিমেট্রি কার্ভের মানে প্রকৃতি জানতে হবে সিমেট্রি ফর এ কার্ভ লেখো এস ওয়াই এগুলো মুখস্থ করতে হবে এস ওয়াই ডবল এম ই টি আর ওয়াই সিমেট্রি ফর এ কার্ভ ফর এ কার্টেসিয়ান কার্ভ লেখো কার্টেসিয়ান for a Cartesian curve, symmetry for a Cartesian curves, symmetry for a Cartesian curves. ঠিক আছে নাম্বার 1 সিমেট্রি মানে কি বাংলা প্রতিসম সিমেট্রি বাংলা হইল প্রতিসম ঠিক আছে প্রতিসম একই রকম ঠিক আছে যাই হোক সিমেট্রি ফর এ কার্টেসিয়ান কার্ভ অর্থাৎ কার্টেসিয়ান কার্ভের জন্য মানে সিমেট্রি বলতে আমরা কি বুঝি এটাই হলো কথা মেন কথা লিখবো যে মনে করো হ্যাঁ বলো এস ওয়াই ডবল এম ই টি সি এ আর টি ও ই এস টি না কার্টেসিয়ান কার্ভ আচ্ছা দেখো আমরা এই কথাটা লিখবো দি কার্ভ দেখো দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল দি কার্ভ না আমরা এটা লিখলে বুঝবো না তুমি আমি একটু বানাই লিখতেছি দাঁড়াও দেখো যে if a curve একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে if a curve contain even power of if a curve contain even power of y if a curve contain even power of y even power of y
ইফ এ কার্ভ কন্টেন ইভেন পাওয়ার অফ ওয়াই, যদি একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে সেখানে যদি ওয়াইয়ের পাওয়ার 2 থাকে তাইলে আমরা এই কথাটা মুখস্থ লিখে বললাম কি, সো দ্যাট the curve is symmetrical, so that the curve is symmetrical S Y double M E T R I, symmetrical about x axis, এই কথাটা আমরা মুখস্থ লিখে বললাম। if a curve contain even power of y so that the curve is symmetrical about x axis। আচ্ছা, আর 2 নম্বর কি, 2 নম্বর তার উল্টা, if a curve contain even power of x, so that the curve is symmetrical, S Y double M E T R I C L, so that the curve is symmetrical about y axis, তবে সবচেয়ে ভালো হয় এক্সাম্পল দিয়ে দিলে, এখানে এক্সাম্পল দিয়ে দিলে একটা এক্সাম্পল মনে করো যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম দেওয়া আছে, তাইলে এই কার্ভের মধ্যে কার পাওয়ার আছে 2, ইভেন অর্থ কি 2, ইভেন অর্থ হলো জোর পাওয়ার, ইভেন পাওয়ার অর্থ হলো জোর। তাহলে এই যে এই কার্ভের মনে করো তোমাকে বললো যে এরকম একটা কার্ভে এই যে অধিবৃত্তের সমীকরণটা এরকম, আমরা জানি এটা এরকম, তাই না? এটা হলো তার ল্যাটাস রেকটাম, এই যে এটা হলো তার ল্যাটাস রেকটাম, এই যে এটা হলো তার ল্যাটাস রেকটাম। তোমার বললো যে এইটুকুর এরিয়া কত বাইর করো, বললো যে ল্যাটাস রেকটামটা দ্বারা এইটুকুর এরিয়া কত বার করো, অথবা পুরাটার এরিয়া কতটুকু বার করো বলতে পারে, ঠিক আছে? তাইলে আমরা এগুলো পরে দেখবো, অঙ্ক করার সময় আমরা এগুলো ক্লিয়ার বুঝবো, কিন্তু এখন এগুলো মুখস্থ লাগবে। আর এইটার এক্সাম্পলটা হইলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, মনে করি এরকম একটা সমীকরণ দিয়ে দিল। 3 নাম্বার 3, if on interchanging if on interchanging x and y the equation does not change, if on interchanging x and y the equation does not change, so that the curve is symmetrical, the curve is symmetrical about the, এগুলো একদম তোতা পাখির মতো মুখস্থ করতে হইব, y equal to x। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিলাম আমরা, x এর পরিবর্তে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু মনে করো a স্কোয়ার আছে, x এর পরিবর্তে y বসালাম, y এর পরিবর্তে x বসালাম, তাহলে কি সমীকরণে কোনো চেঞ্জ আছে? x এর পরিবর্তে y বসালাম, আবার y এর পরিবর্তে x বসালাম, অথবা এরকম একটা সমীকরণ x কিউ প্লাস y কিউ প্লাস 3axy ইকুয়াল টু 0, এই সমীকরণে দেখো তো এগুলো পরিবর্তন আছে, x এর পরিবর্তে y বসালাম, y এর পরিবর্তে x বসাইলাম, বসাইলে এগুলা কি করে কোনো চেঞ্জ হয় না,
এবার হলো 4 নাম্বার 4 নাম্বার 4 if we put minus x for x and minus y for y, the equation does not change. The equation does not change so that আমরা এই খাতে কি লিখব, so that the curve is symmetrical. SYMM ETRIC, so that the curve is symmetrical in the opposite quadrant. এই কথাটা লিখতে হইব, in the opposite quadrant. OPPOSIT, opposite quadrant. QUADRANT, quadrant, in the opposite quadrant. If we interchange, অথবা if we put minus x for x and minus y for y, the equation does not change so that the curve is symmetrical in the opposite quadrant. এক্সাম্পলটা হলো, এটার এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হলো এরকম আছে, ইলিপসের এক্সাম্পল, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে x এর পরিবর্তে মাইনাস x বসাই, y এর পরিবর্তে মাইনাস y বসাই, কারণ x স্কোয়ার y স্কোয়ার আছে না, যেহেতু স্কোয়ার আছে তাহলে অবশ্যই ভিতরে পজিটিভ হবে, এই জন্য x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা 1 থেকে 4টা শর্ত যে পড়লাম, সেই শর্তগুলো আমরা এটার সাথে মিলাইব, মনে মনে আমাদের ব্রেনে থাকতে হবে, যে ওই শর্তগুলো আমাদের ব্রেনে থাকতে হবে, নাকি? ব্রেনে না থাকলে আমি যদি আমার নিয়মই না জানি, তাহলে আমি রাস্তা যদি না চিনি, তাহলে কি আমি এখান থেকে ডুয়েট থেকে বাড়িতে পারবো? তাহলে আমাকে রাস্তা চিনতে, ওই রাস্তাগুলোই আগের যে 4টা বলছি ওগুলো রাস্তা, ঠিক আছে? তাইলে এখানে আমরা যদি পড়ি যে if we put minus x for x and minus y for y, দেখতাছি the given equation 1 does not change, চেঞ্জ হয় না, বলো? If we put minus x for x and minus y for y, the given equation 1 does not change. সত্য কথা, নাকি? তাহলে চেঞ্জ হয় না, তাহলে যদি চেঞ্জ না হয় তার ক্রাইটেরিয়াটা কি? so that the curve is symmetrical in the opposite quadrant. এই কথাটা লিখতে হইব, so that the given curve 1, so that the given curve 1 is symmetrical, SYMMETRICL, so that the given curve is symmetrical about the opposite quadrant. In the opposite quadrant হইলে হই চলে, in the opposite quadrant, in the opposite side, in the opposite quadrant, এটুকু আমাদের মুখস্থ লিখতে হবে, ঠিক আছে? এখন আমরা মনে করো যে আমরা তো আসলে মূলত এই গ্রাফ হইব কিনা এটা তো আমরা জানি না, এই গ্রাফ আমরা জানি না, গ্রাফ আমরা অঙ্কন করবো। তাইলে অঙ্কন যদি করতে চাই তাহলে আমাদেরকে এটা কীভাবে অঙ্কন করতে হবে, কি ক্রাইটেরিয়ায় আমরা অঙ্কন করবো? ফার্স্টে আমরা দেখলাম এখানে, দেখো এখানে যদি এক্সের পরিবর্তে ওয়াই বসায়, আবার ওয়াই পরিবর্তে এক্স বসে, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ এক্স তাহলে তো ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে চেঞ্জ হয়ে যাবো না? চেঞ্জ হয়ে যাবো। তাইলে এটা ডাজ নট চেঞ্জ হইতে হইব,
যদি একমাত্র এক্সের পরিবর্তে মাইনাস এক্স, মাইনাস ওয়ার পরিবর্তে মাইনাস ওয়াই বসাই, তাইলে এই চেঞ্জ হয় না। চেঞ্জ না হইলেই আমরা এই কথাটুকু মুখস্থ লিখব, সো দ্যাট দ্য গিভেন কার্ভ ওয়ান ইজ সিমেট্রিক্যাল ইন দ্য অপোজিট কোয়াড্রেন্ট। এটা কিন্তু এইটুক জানার অর্থ মানে আমাদের কিন্তু ফিগার যে আমরা অঙ্কন করব সেটা আমরা অর্ধেক কিন্তু জেনে ফেলাইলাম, যে আসলে যে গ্রাফটা আমরা অঙ্কন করব সেটা সিমেট্রিক্যাল হবে ইন দ্য অপোজিট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট আমরা জানি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসে কোয়াড্রেন্ট, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে না, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাইলে আমাদের তো একটা গ্রাফিক্যাল, এইটার তো আমরা অনেক গ্রাফ জানি না, এটার কি আমরা গ্রাফটা জানি? এটার কার্ভের সমীকরণটা শিখছি, কিন্তু গ্রাফটা অর্থাৎ সমীকরণটা কোন দিক দিয়ে যাইতেছে এটা কিন্তু আমরা জানি না বলে আমরা এটা কিভাবে অঙ্কন করবো? আমরা ইফ এক্স ইকুয়াল টু 0 ইন 1, এক্সের মান যদি আমরা 1 বসাই, 0 বসাই, 0, তাহলে ওয়ার মানটা কত আসে? ওয়ার মানটা আসে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আসে। সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসে বি স্কোয়ার, এরকম হয়। এক্সের মান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে সুতরাং এখান থেকে আমরা পাই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, অর্থাৎ ওয়াইয়ের মান একবার হলো প্লাস বি আর একবার হলো মাইনাস বি। ওয়াই দুইটা মান পেয়ে গেলাম, পাইলাম না পাই নাই? পাইছি। তাইলে লিখবো আমরা সো দ্যাট, অতএব সো দ্যাট the curve meet at the point at the PTS দিলে পয়েন্টস বুঝায়। so that the curve meet at the points, কি বিন্দুতে মিলে? x এর মান একবার 0, y এর মান প্লাস বি, x এর মান একবার হলো 0 আর একবার হলো মাইনাস বি, এই বিন্দুতে মিলে। দেখো বিন্দুগুলো ঠিক আছে কিনা? এক্স এর মান তো 0 বসাইছি আমরা, ওয়াই এর মান প্লাস মাইনাস বি পাইছি, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান প্লাস বি, এক্স এর মান 0, ওয়াই এর মান মাইনাস বি। আবার ইফ উই পুট ওয়াই ইকুয়াল টু 0 ইন 1, উই গেট, কি পাই বলো? 0 বসাইলে এখানে পাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে এটা সিম্পলিফিকেশন করলে আমরা পাই এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এক্সের মান হলো প্লাস মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখানে কি বলতে পারি আমরা? যে সো দ্যাট দি কার্ভ মিট at the points, কি বিন্দুতে মিলে? a0 আর একটা হলো মাইনাস a0। দেখো আমরা যে কার্ভটা অঙ্কন করব সেই কার্ভের 4টা বিন্দু আমরা পেয়ে গেছি। এগুলা গ্রাফিক্যালি আমরা যদি কোনো গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে তো আমরা কার্ভের সমীকরণ পেয়ে যাবো, নাকি? কথা ঠিক কিনা? ঠিক, 100% ঠিক। তাহলে এটারে আমরা কীভাবে আঁকবো? এরকম করে এখানে হলো এক্সের মান a0, মনে করো এখানে হলো a0, আর এখানে হলো এখানে হলো মাইনাস a0, তাই না? আবার এখানে হলো মনে করো 0 মাইনাস বি। আমরা জানি এইভাবে বিন্দুগুলো স্থাপন করে, তখন আমরা যদি এইভাবে মনে করো যে আমরা যদি করি, অঙ্কন করি, তাহলে এরকম আমরা পাই যাই না? যাক, এরকমই আমরা পাই আর কি। দেখো এরকম পাই না পাই, এরকম আমরা পাই যাই। এইটাই হইল ইলিপসের সমীকরণ, এইটাই হইল ইলিপস, ঠিক আছে? অর্থাৎ এইটাই এখানে যা আছে এখানে তা আছে, এখানে যা আছে এখানে তা আছে না? এখন আমরা এখান থেকে পয়েন্টগুলো পাই, আমরা গ্রাফ অঙ্কন করলাম। গ্রাফ অঙ্কন করে আমরা বুঝলাম যে কোন এলাকার ক্ষেত্রফল বার করতে হবে, এই পুরো এলাকার ক্ষেত্রফল বার করতে হবে। তাইলে যেহেতু বলছে যে এইগুলা সিমেট্রিক্যাল ইন দ্য অপোজিট কোয়াড্রেন্ট, তাইলে এইটা যা আছে এটা তা আছে, এটা তা আছে এটা তা আছে, আবার এটা যা আছে তাই এটা তা আছে, এটা যা আছে এটা তা আছে। যে কোনো একটার এরিয়া বার করবো, 4 দ্বারা গুণ করবো, ফুল এরিয়া বাড়িয়ে যাব। কি কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা এইখানে এই কথাগুলো লিখতে হবে আমাদের।
এখন আমরা এই যে ফর্মুলা শিখলাম এরিয়ার ফর্মুলা এটা ছিল এরকম যে a টু বি ওয়াই ডিএক্স। কথা ঠিক আছে না নাই? ঠিক আছে। এরিয়া বার করার ফর্মুলা ছিল a টু বি ওয়াই ডিএক্স, এটা ছিল না এরিয়া বার করার ফর্মুলা? আমরা এই যে লিমিট পাইলাম, এখানে ওয়াই লিমিটও পাইছি, এক্স এর, এখান থেকে আমরা সহজভাবে এক্স এর লিমিট বার করতে পারি। লেখো, তার নিচে লেখো লিমিট অফ এক্স ইজ কত? এক্স এর মান বলো। এখানে এক্স এর মান কত? এখানে হলো 0 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এক্স এর মান হলো 0, এর এ এক্স, একটা এক্স এর মান হলো 0 আর একটা এক্স এর মান হলো এ। তাহলে লোয়ার লিমিট হলো 0, তাহলে আপার লিমিট কত? এ। তাহলে লিমিট অফ এক্স ইজ 0 টু এ লিখলাম। আমরা কি বুঝতে পারছি না পারি নাই? পারছি। একটার আমরা বলছি যে কোনো একটার এরিয়া বার করুন। তাহলে এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এখানে এক্স এর মান এ, ওয়াই এর মান 0। তাহলে এখানে এইটুকুর দূরত্ব কত? এ না? আর এখানে এক্স এর দূরত্ব কত? 0 না? তাহলে 0 টু এ হইলো তার লিমিট এক্স এর লিমিট। যেমন এ টু বি বার করতাম আমরা, এখানে হলো 0 টু এ। তাহলে দেয়ারফর the required REQUIR, therefore the required area is A equal to, আমরা দেখো 0 টু এ ফর্মুলা ছিল y dx। এখন এইটার আমরা 4 দ্বারা গুণ করবো, যেহেতু 4টা এরিয়া বার করতে হবে। 4 দ্বারা কি কারণে গুণ করলাম বলো? যেহেতু পুরাটা এরিয়া বার করতে, আমরা তো ছোট একটা এরিয়া বার করতেছি, বার করে 4 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে, যেহেতু সিমেট্রিক্যাল ইন দ্য অপোজিট কোয়াড্রেন্ট। বুঝছো? তাইলে এখন আমরা 4 ওয়াই এর মানটা কই থেকে পাবো আমরা? এখানে এইটা হইলো কথা, ওয়াই এর মানটা সবসময় আমরা গিভেন ইকুয়েশন থেকে পাবো। অর্থাৎ কার্ভের যে সমীকরণ দেওয়া থাকবো সেখান থেকে আমরা সিম্পলিফিকেশন করিয়া ওয়াই এর মান বার করব। কি কথা বুঝছো না? বুঝো নাই? তাইলে দেখো এইখানে এরকম আছে, তাইলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাইলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাইলে এখানে আমরা লসাগু করি, এ স্কোয়ার লসাগু, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে এটার মান হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান। তাইলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটি হলো তার রেজাল্ট, ওয়াই স্কোয়ারের মান। তাহলে ওয়াইয়ের মানটা কত এখানে নেব? প্লাস মাইনাস হইব, কিন্তু আমরা সবসময় মানে পজিটিভ মান নিব। আমরা এরিয়া বার করবো, নেগেটিভ নিব কেন? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস বি হয়, কিন্তু আমরা যেহেতু এরিয়া বার করবো আমাদের তো এখানে নেগেটিভের কোনো প্রয়োজন নাই। নেগেটিভ এরিয়া আছে নাই। তাইলে ওয়াইয়ের মানটা এখানে কত? বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আমি তো আর করবো না। দেখো আমি এইটা এখানে কইরা দেখাইলাম। তাইলে এইখানে লিখবা তোমরা, ব্রেকেট দিয়ে লিখবা এখানে ফ্রম 1, 1 নম্বর থেকে আমরা পাইমু, সবসময় মনে রাখবা। আর যত অঙ্কই আমরা করবো গিভেন ইকুয়েশন দিয়ে 1 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে? এ বাবা সমাধানটা না দেখানোর দরকার নাই, এটা তো তুমি তো অনার্সে পড়ো, বুঝো না? তুমি তো নিচে ক্লাসে পড়ো না। এটা তোমাকে বার করে এইটুকু আমি এখন তোমরা পারতা না বুঝলাম, নতুন দেখে আমি করে দিলাম, কিন্তু ইন ফিউচারে তার করে দেবো না। তাইলে এখন এটা মানে কি লেখা যায়? 4b ডিভাইডেড বাই এ ইন্টু 0 টু এ রুট ওভার এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন স্যার গতকাল ক্লাসে আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম, এই অঙ্কটা দিই নাই? এখন এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট ফর্মুলাটা বসাই দিয়া এক্স এর মান একবার এ বসাইবা, একবার এক্স এর মান মাইনাস দিয়া 0 বসাইবা, যেই আনসার হইব সেটাই তার আনসার। পারবা না? এটা হলো হোমওয়ার্ক, HW।